আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সাধারণ গণিতের ১৩ নম্বর অধ্যায়ের উপরে পঞ্চম লেকচারটি নিব। এর আগে ৪টা লেকচারে আমরা ১৩.১ শেষ করছি এবং ১৩.২ এর সূত্রগুলো সহ উদাহরণগুলোও দেখেছি। তো ক্লাসটি শুরু করার আগে তোমাদের সূত্রগুলো মনে আছে কি নাই আমি সূত্রগুলো আরেকবার লিখে দিব। এই অধ্যায়ে যতগুলো সূত্র আছে, বেশি সূত্র না, এই অধ্যায়ে টোটাল সূত্র আছে ২টা যোগ ২টা যোগ ৩টা, মানে টোটাল ৭টা সূত্র। মানে এক কথা হচ্ছে ৪টা সূত্র মনে রাখলেই হয়, আর বাকি 3টা সূত্র তোমাদের সুবিধার জন্য মনে রাখতে হবে। তাহলে প্রথমত আমরা সূত্রের রিভিউ করি, একটু ফর্মুলা রিভিউ। মানে আমাদের আসলে ফর্মুলাগুলা হাতের নাগালে থাকা খুবই জরুরি। VIEW রিভিউ, তা একটু সুন্দর করে লিখি, দাঁড়াও। EW, ঠিক আছে। কারেন্ট চলে গেলে আমাকে একটু জানাইও, এটা তো দেওয়ার দরকার নেই। ওকে, আচ্ছা ঠিক আছে, আসো ফর্মুলা রিভিউটা করি। তো আমরা প্রথমত ১৩.১-এ সমান্তর ধারা শিখছিলাম। কি শিখছিলাম? সমান্তর ধারা। তো আসো সমান্তর ধারা লিখি। সমান্তর ধারা। তো সমান্তর ধারা যখন শিখছি, আমরা দেখেছি ওই ধারার প্রথম পদ যদি আমাদের এ হয়, প্রথম পদ যদি আমাদের এ হয় এবং সাধারণ অন্তর যদি ডি হয়, তাহলে সেই ধারার এনতম পদ, এনতম পদ, সেটা নির্ণয়ের সূত্র ছিল হচ্ছে, কি ছিল বলো তো? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আর সেই ধারার আমাদের এন সংখ্যক পদের সমষ্টি, এন সংখ্যক বলতে প্রথম এন সংখ্যক পদ, এন সংখ্যক পদের সমষ্টি, এন সংখ্যক পদের সমষ্টি, সেটা যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম? এস এন দ্বারা প্রকাশ করতাম। এটা সমান হইতে হচ্ছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এই ছিল আমাদের সমান্তর ধারার দুইটা সূত্র। আর স্পেশাল কেজে একটা সূত্র ছিল, সেটা হচ্ছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা, মানে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, সেটা ছিল হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, স্বাভাবিক সংখ্যার সমষ্টি। হ্যাঁ, এই ১৩.১-এ ৩টা সূত্রই আমরা শিখছি। সেটাকে যদি আমরা এস এন দ্বারাও প্রকাশ করি, এটাও একটা সমান্তর ধারা, এটা একটা সমান্তর ধারা হয়। কীভাবে? এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা বলতে আমাকে যেটা আসলে মিন করে, সেই ধারাটা আসলে নিশ্চয়ই এরকম ১ যোগ ২ যোগ ৩ যোগ ৪, তারপরে এভাবে চলতে থাকবে। হ্যাঁ বলো, কি দেখা যাচ্ছে না? ও, তোমার নেটের প্রবলেম, বুঝছো, যার কারণে দেখতে পাচ্ছ না। লিভ নিয়ে আবার জয়েন হও, লিভ নিয়ে জয়েন হও, যদি দেখা না যায় তাহলে দেখতে পাবা। নেটের প্রবলেম, তোমার এদিকে বৃষ্টি হচ্ছে বললা, এই বৃষ্টির কারণে আর কি। আচ্ছা, শুরু করি আবার। তো দেখো, এটা হচ্ছে আমাদের একটা ধারা। তো এই ধারার ক্ষেত্রে কি হচ্ছে, দেখো, এই ধারার ক্ষেত্রে এই পদ থেকে এই পদে গেলে পার্থক্য হচ্ছে ১, এখানেও পার্থক্য হচ্ছে ১, এখানেও পার্থক্য হচ্ছে ১। তার মানে এটা একটা সমান্তর ধারা। আর সমান্তর ধারা হলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। আর এই সূত্র যখন অ্যাপ্লাই করে দিবা, এটার জন্য যে সূত্র পাবো সেটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। এটা ছিল আমাদের সমান্তর ধারার জন্য 3টা সূত্র। এরপরে আমরা যদি আসি গুণোত্তর ধারায়, হ্যাঁ বুঝছো তো, সহজ। গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা, আজকে সবগুলাকে আমি এমন বকা বইবো যে যারা ক্লাস করে না। দেখো, গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের যদি প্রথম পদ এ হয় এবং সাধারণ অনুপাত আর হয়, আমরা সাধারণ অনুপাত কাকে বলে, সাধারণ অন্তর কাকে বলে সব জানি, তারপরে আমি লিখে দিতে পারি। তো শিখতো, এত লেট করলে হবে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, এত লেট করলে হবে? হ্যাঁ ভাইয়া, আজকে মানে একটা পার্টি ছিল আমাদের বন্ধু বান্ধবের মধ্যে, ছোটখাটো, ওইখানে একটু আচ্ছা ঠিক আছে, দেখো, এবার আমরা গুণোত্তর ধারা নিয়ে কথা বলতেছি। গুণোত্তর ধারার প্রথম পদ এ আর সাধারণ অন্তর যদি আর হয়, তাহলে এই গুণোত্তর ধারার এনতম পদ, এনতম, এই তুমি শিখতো, মাইকটা মিউট করো।
n তম পদ, সেটা সমান আমরা শিখেছিলাম a r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। খুবই ভালো কথা। আর সেই ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি। আসলে কি শিখছি দেখি, আমরা ওই ধারার প্রথম n সংখ্যক, কোনটা করাচ্ছেন আজকে? আমরা 13.2 পড়তেছি। তুমি ক্লাস তো করো না দেখতেছি, পদের সমষ্টি তুমি চিনতেই পারো না, আজকে আজকে যে আগে যে ক্লাসগুলো করাইছেন ওইগুলো আমি ইউটিউব থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নাও, ডাউনলোড ইউটিউব করে থেকে নিব। করিও, তাহলে সুবিধা হবে। আচ্ছা দেখো, প্রথম n সংখ্যক পদের সমষ্টি। এখন দেখো এই আমরা দেখছি সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টি একটাই। আচ্ছা, আর যদি আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টি আসলে দুই ধরনের হয়। কেমন? যদি আমাদের প্রথম ক্ষেত্রে যদি আমাদের সাধারণ অনুপাতের মান একের থেকে বড় হয় তাহলে একরকম হবে, আর সাধারণ অনুপাতের মান একের থেকে ছোট হইলে তখন আরেক রকম হবে। সাধারণ অনুপাতের মান যখন একের থেকে বড় হবে তখন আমাদের সূত্রটা হবে এরকম, সেটা হবে এস এন ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, আর এখানে হবে r মাইনাস ওয়ান। এক কথায় এই r মাইনাস ওয়ানটা যেন পজিটিভ থাকে। দেখো, একের থেকে বড় মানে কি, বড় সংখ্যাটাকে আগে লিখতে হবে, আর একের থেকে ছোট মানে কি, আমাদের বড় সংখ্যাটাকে আগে লিখলেই তো পজিটিভ মান পাবো, সেজন্য তখন এককে আগে লেখা হয়। তখন লিখলে কীরকম হবে, এই যে এরকম হবে আর কি। আমি তোমাকে লিখে দেখাই, এই যে এরকম এস এন সমান তুমি লিখতে পারবা a ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার n, আর এখানে হবে কি 1 মাইনাস আর। আচ্ছা, এই তো আমাদের সূত্র। এটা হলো আমাদের গুণোত্তর ধারার ক্ষেত্রে। আচ্ছা, আর আরেকটা জিনিস এখানে আমাদের বোল্ড করে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে যদি আমরা আর এর সংখ্যা কি, আর হচ্ছে আমাদের সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত যাকে আমরা প্রকাশ করতে পারবো যে কোনো পদ ডিভাইডেড বাই পূর্ববর্তী পদ। আর আমাদের এখানে যেই ডি আছে সেই ডিটা কি, ডি হচ্ছে সাধারণ অন্তর, যেটা সমান আমরা লিখতে পারবো যে কোনো পদ মাইনাস পূর্ববর্তী পদ। আমাদের আর দুইটা সূত্র বাদ আছে, একটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, আর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। তো লিখে ফেলি, তো আমরা লিখব n সংখ্যক স্বাভাবিক সংখ্যার, n সংখ্যক, এত না লিখে বাংলায় লেখার কি দরকার, আমরা তো ইতে লিখলে বুঝবো। মানে এক কথায় 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার, এভাবে চলতে থাকবে। এটা কত পর্যন্ত চলবে, যদি n স্কোয়ার পর্যন্ত চলে তাহলে এই ধারার সমষ্টি লিখতে পারবা n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 6। আচ্ছা, আরেকটা ধারা আমাদের এরকম আছে, যদি আমাদের মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, এভাবে চলতে থাকে স্বাভাবিকভাবে n কিউব পর্যন্ত চলে, তাহলে এটা সমান তুমি লিখতে পারবা n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2, তারপরে একবারে হোল স্কয়ার। বলো এই অধ্যায়ে এই যে এইগুলা সূত্র, এই অধ্যায়ের সূত্র কিন্তু এইগুলাই। হ্যাঁ, বলো এই সূত্রগুলো তুমি বুঝছো কিনা? এই সূত্রগুলো বুঝেছো? আরেকটা সূত্র আমরা অ্যাডিশনালি লিখতে পারি, যদি কোন একটা ধারার আর এর মান 1 হয়, কোন একটা ধারার যদি আমাদের এরকম হয়, ভাই আরেকবার একটু বোঝার জন্য রুলসগুলো আমি বের করে ফেলেছি। আর এর মান যদি আমাদের 1 হয় তখন আমাদের ধারাটা আসলে হবে এইরকম, a যোগ a যোগ a যোগ, এভাবে চলতে থাকবে এবং এভাবে চলবে আমাদের n পর্যন্ত। তাহলে এই ধারার যে সমষ্টি হবে, এই ধারার যে সমষ্টি সেটা সমান তুমি লিখতে পারবা a ইন্টু n। আচ্ছা, আমি তোমাকে আরেকবার রিভিউ করি। এখন দেখো, আমরা যদি একটু রিভিউ করি এরকম লিখতে পারবো আমরা 13.1 এবং 13 আটকাই দিই 12। আমরা 13.1 এবং 13.2-এ দুই ধরনের ধারা নিয়ে কথা বলতেছি। 13.1-এ যে ধারা নিয়ে কথা বলতেছি সেটাকে আমরা সমান্তর ধারা বলছি, 13.2-এ যে ধারা নিয়ে কথা বলতেছি তাকে আমরা গুণোত্তর ধারা বলছি। সমান্তর ধারার ক্ষেত্রে আমরা ধারার প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করব এবং সাধারণ যে অন্তর তাকে আমরা ডি দ্বারা প্রকাশ করব।
এটা ভালো বুঝবো যদি আমরা আগের ক্লাসগুলো করে আসি। তো সেই ধারার এনতম পদ নির্ণয়ের জন্য আমাদের এ এবং ডি এর মান বের করতে হয়, এবং সে ধারার এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের জন্য আমাদের এ এবং ডি এর মানই ব্যবহার করতে হয়, এবং এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি নির্ণয়ের জন্য আমাদের এই যে এই সূত্রটা আর কি ব্যবহার করতে হয়। আমি সবগুলাই কি করছি আগে দেখাইছি, 13.1-এর 3টা ক্লাসের মধ্যেই এই সূত্রগুলো করানো আছে। আর গুণোত্তর ধারার ক্ষেত্রেও আমরা প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি, এবং এই ক্ষেত্রে আমাদের একটা সাধারণ অনুপাত আসে, সেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের যেই এনতম পদ সেটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আর এন সংখ্যক পদের সমষ্টিটা ডিপেন্ড করে আর এর মানটা একের থেকে বড় নাকি একের থেকে ছোট। আর এর মান যদি একের থেকে বড় হয় তাহলে প্রথমভাবে লিখতে হবে, আর এর মান যদি একের থেকে ছোট হয় তাহলে দ্বিতীয়ভাবে লিখতে হবে। আর 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 কি আর হচ্ছে সাধারণ অনুপাত, যেটা হচ্ছে যে কোনো পদ ডিভাইডেড বাই পূর্ববর্তী পদ। আর অ্যাডিশনালি আমরা এই দুটো সূত্র শিখছিলাম, সেটা হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র আর এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র, যেখানে এন এর মান জানলেই আমরা বের করতে পারি। আর আর এর মান যদি এক হয় তাহলে ধারাটা আসলে এরকম হয়ে যায়, আর এরকম হলে এই ধারার সমষ্টি হয় হচ্ছে এ যতগুলো পদ আছে তত ইন্টু প্রথম পদ। ঠিক আছে? আচ্ছা, বলো সূত্রগুলো বুঝেছো কিনা? আমি সূত্র রিভিউ করতে করতে 10 মিনিট পার করে দিয়েছি। বলো বুঝেছো? ওকে, ঠিক আছে। তাহলে আমরা এবার আমাদের ম্যাথ শুরু করতে পারবো। এটা আমাদের এইচডব্লিউ দেওয়া ছিল, আশা করি বই থেকে তোমরা করতে পেরেছো। যেহেতু সমস্যার কথা বলনি তাই আমি ধরে নিলাম তোমরা এটা পেরেছো। ডান। তো আসো তারপরে আমরা যাই, আমরা আজকে অনুশীলনের অঙ্কগুলো শুরু করব। আসো আমরা প্রথমত দেখো কিছু কি আছে, একটা এমসিকিউ আছে। আসো এমসিকিউটা সলভ করি। এখানে বলতেছে এ বি সি ডি সমান্তর ধারার 4টি ক্রমিক পদ। ক্রমিক পদ বলতে কি বোঝায় আমি তোমাকে বলি। ক্রমিক পদ বলতে এরকম বোঝায়, মনে করো মানে যদি আমাদের প্রথম পদ 1 হয়, দ্বিতীয় পদ হবে 2, তৃতীয় পদ হবে 3, তারপরে পদ হবে 4। মানে প্রথম পদ যদি মনে করো 6 হইলো, তাহলে পরবর্তী পদ হবে 7, তারপরে হবে 8, তারপরে হবে 9। ক্রমিক মানে বোঝায় যে পরপর। ক্রমিক মানে বোঝায় যেখানে লেখা আছে ক্রমিক পদ, ক্রমিক মানে বোঝায় হচ্ছে পরপর, একদম পরপর। তাহলে আমি তোমাকে বলি, তুমি যে কোনো একটা এর মান নাও, তাহলে এর মানে 1 নেওয়া সবচেয়ে সহজ। তাই মনে করো আমরা নিলাম এ বি সি ডি হচ্ছে 4টি ক্রমিক পদ। তাহলে দেখো এইভাবেই আসলে ক্যালকুলেশন করার থেকে আমরা যদি মান ধরে নিই আমাদের জন্য সহজ হয়। কেমন? মনে করো আমরা এ এর মান ধরলাম 1, তাহলে বি এর মান কত হবে বলো তো? 2 হবে, কারণ বলছে যে এবিসিডি হচ্ছে 4টা ক্রমিক পদ, তাহলে বি এর মান হবে 2। সি এর মান কত হবে তাহলে? সি এর মান অবশ্যই হবে 3, আর ডি এর মান অবশ্যই হবে 4। কেন এরকম হবে? তুমি এ এর মান যা ধরবা তারপরে ডিপেন্ড করবে যে বি সি ডি কত হবে। আমরা এ এর মান 1 ধরেছি, এ এর মান 1 ধরার কারণে বি এর মান 2, সি এর মান 3, ডি এর মান 4 হয়েছে। আমি আর একটা এক্সাম্পল দিই, তোমার সহজ লাগবে। সেটা হচ্ছে মনে করো আমি এ এর মান ধরলাম হচ্ছে 3, তাহলে বি এর মান হয়তো আমাদের 4, সি এর মান হয়তো আমাদের 5, আর ডি এর মান হয়তো আমাদের 6। এই হচ্ছে ব্যাপার। মানে তুমি প্রথম পদ যা ধরবা তারপরে ডিপেন্ড করবে পরবর্তী পদগুলো কি হবে। তাহলে মনে করো আমি এটা নিয়ে কাজ করব আর কি। তাহলে আমাকে বলো, এটা বলতেছে একটা সমান্তর ধারা, তার মানে কি তুমি এইভাবে লিখতে পারবা 1 + 2 + 3 + 4। খুবই ভালো কথা। তাহলে এখন বলো এই নিচের কোনটি সঠিক? তোমাকে এখন মান বসায় বসায় দেখতে হবে নিচের কোনটি সঠিক। এখানে বলতেছে b = c + d/2। আমি তোমাকে বলি সমান্তর ধারার ক্ষেত্রে কি হয় জানো? যে কোনো একটা পদ, আমি তোমাকে বলি একটু সহজ লাগবে, দেখো যে কোনো একটা পদ নিবা, সেই পদটা হবে পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদের যোগফলের অর্ধেক। যে কোনো একটা পদ কি হবে আমি তোমাকে আবার বলি, যে কোনো একটা পদ মানে তুমি যে কোনো একটা পদ নিবা, সেই পদটা কি হবে আমি তোমাকে বলি। মনে করো আমি 3 নিলাম, 3টা হবে পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদের যোগফলের অর্ধেক। তার মানে আমরা লিখতে পারি একটা সূত্র, সেটা হচ্ছে যে আমাদের সমান্তর ধারার ক্ষেত্রে দাঁড়াও তো 1 মিনিট। ওকে, ঠিক আছে। দেখো আমরা এখান থেকে একটা সূত্র লিখতে পারি, সেটা হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে, এটা স্পেশালাইজড। দেখো সমান্তর ধারার ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? যে কোনো পদ যে কোনো পদ সমান পূর্ববর্তী পদ যোগ ওই যে পদ নির্ণয় করবা ওই পদ বাদে পরবর্তী পদ, পূর্ববর্তী পদ যোগ পরবর্তী পদ।
ডিভাইডেড বাই 2। তাহলে এটার সাথে মিলাও কোনটা মিলে। তাহলে এখান থেকে যদি আমরা বি লিখতে চাই, বি সমান লিখতে পারবো হচ্ছে, বি সমান কি লিখতে পারবো বলো তো, এ যোগ সি ডিভাইডেড বাই 2। আমরা যদি সি সমান লিখতে চাই তাহলে লিখতে পারবো হচ্ছে, কি লিখতে পারবো, অবশ্যই লিখতে পারবো এরকম যে বি যোগ ডি ডিভাইডেড বাই 2। এটা আসলেই যে কাজ করে তুমি কিভাবে বুঝবা, মান বসায় দেখো, তুমি এ এর মান বসাও, এ এর মান আমাদের দেখো ধরছে হচ্ছে 1, এ এর মানে দেখো 1 ধরছি, তাহলে এ এর মানে 1 বসাবো, সি এর মান 3 ধরছি, 3 ধরছি না, এ 1 এর উপর ডিপেন্ড করছে। আচ্ছা তাহলে এখানে কত হইলো, এখানে দেখো হইলো হচ্ছে 4/2, তার মানে হইলো হচ্ছে 2। আচ্ছা এবার এটাও যে সঠিক কিভাবে বুঝবা, মান বসায় দেখো, বি এর মান তুমি বসাও হচ্ছে 2, ডি এর মান বসাও হচ্ছে 4, এখানে তো দেওয়াই আছে, আর নিচে হচ্ছে 2, তাহলে হইলো কত 6/2 সমান 3। এবার তুমি দেখো অপশনে কোনটা আছে, অপশনে কি বি সমান কত আছে, সি প্লাস ডি, তার মানে এটা আমাদের অপশনে প্রথমত ভুল দেওয়া, এই এ নাম্বার ক নাম্বারটা ভুল দেওয়া, আর খ নাম্বার এ এর মান বের করতে বিসি কেমনে হয় এটাও তো ভুল দেওয়া। আচ্ছা এবার গ নাম্বারটা দেখো, গ নাম্বারটা দেখো সঠিক আছে, সি সমান লিখছে বি প্লাস ডি বাই 2, মানে যে কোনো পদ হচ্ছে পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদের যোগফলের অর্ধেক, তার মানে এটা সঠিক। বলো এটা বুঝছো কিনা? বুঝেছি। আচ্ছা আচ্ছা এবার আমাদের জন্য সবকিছু সহজ। এই যে আমি তোমাকে একটা জিনিস আগে বলি, এই জিনিসটা কীরকম মনে করো, তুমি দিলা সামিশন অফ, সামিশন চিহ্নটা তোমাকে দেওয়া শেখাই, প্রথমে এরকম দেবা, তারপর এরকম 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 সামিশন, সামিশন অফ আই বলতে বোঝাবে, মনে করে এই যে আমরা সামিশন অফ সামথিং কিছু একটা লিখতেছি, এই আয়ের মানটা আসলে হয় হচ্ছে 1 থেকে শুরু করে 1 2 3, 3 যোগ কেন দিচ্ছি, মানে আয়ের মান ক্রমান্বয়ে 1 2 3 4 এভাবে হতে থাকে, বুঝছো, আয়ের মান 1 2 3 4 এভাবে হতে থাকে। আচ্ছা আয়ের মান 1 2 3 4 এভাবে হতে থাকে, তাহলে এই যে সামিশন মানে হচ্ছে যোগ, সামিশন মানে কি, সামিশন মানে কি বলো তো, যোগ, তার মানে সামিশন অফ আই সমান তুমি কি লিখতে পারবা বলো তো, এই যে 1 যোগ 2 যোগ 3 যোগ 4, তাহলে বলো তো সামিশন অফ আই স্কয়ার সমান তুমি কি লিখতে পারবা, লিখতে পারবা 1 স্কয়ার যোগ 2 স্কয়ার যোগ 3 স্কয়ার যোগ 4 স্কয়ার, এভাবে এটা চলতে থাকবে, এভাবে এই ধারাটা চলতে থাকবে। সামিশন অফ আই কিউব সমান তুমি কি লিখতে পারবা, 1 কিউব যোগ 2 কিউব যোগ 3 কিউব যোগ 4 কিউব, আর এভাবে ধারাটা চলতে থাকবে। তার মানে বুঝতে পারছো এই যে সামিশন অফ আই, সামিশন অফ আই স্কয়ার, সামিশন অফ আই কিউব দ্বারা কি বোঝাচ্ছে, ওই যে তিনটা ধারা বোঝাচ্ছে। সামিশন অফ আই দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, সামিশন অফ আই স্কয়ার দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, আর সামিশন অফ আই কিউব দ্বারা বোঝাচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি ঘনের সমষ্টি। তাহলে এবার আমরা দেখব কি যে কোনটা সঠিক আর কোনটা ভুল। এই যে এখানে এটা যদি একটু তুমি খেয়াল করো, তুমি উপরে নিশ্চয়ই এন কমন নিতে পারবা, এন কমন নিলে কত থাকবে, এন প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি শিখছিলা, নিশ্চয়ই এটাই তো শিখছিলা, তাই না? তাহলে 1 নম্বরটা সঠিক, তাই না? আচ্ছা আচ্ছা আমরা এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার এই সমষ্টি কত শিখছিলাম, নিচে 6 ছিল, n ইন্টু এন প্লাস 1 ছিল, তারপরে কি ছিল 2n প্লাস 1 ছিল, কিন্তু দেখো এখানে আমাদের কি আছে, শুধু n আছে, তার মানে এটা ভুল, এখানে শুধু n আছে, তার মানে কি এটা ভুল, যেহেতু 2 নাম্বারটা ভুল, 3 নাম্বার অবশ্যই সঠিক, কারণ দেখো প্রত্যেকটা অপশনে মিনিমাম 2টা অপশন আছে, তাহলে 2 নাম্বারটা ভুল হওয়ার মানে হচ্ছে 3 নাম্বারটা সঠিক, তাহলে 1 আর 3 সঠিক, আমাকে এটার ক্যালকুলেশন করারও দরকার নাই। এখানে কি করা আছে জানো, এই যে এটা সমষ্টি তুমি জানতা n ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটাকে হোল স্কয়ার, এই হোল স্কয়ারটা আসলে একবারে ভেঙে দিয়েছে, দেখো n কে স্কয়ার করলে n স্কয়ার, আর n প্লাস 1 কে স্কয়ার করলে n স্কয়ার প্লাস 2n প্লাস 1, আর 2 কে স্কয়ার করলে 4, এটা ভেঙে দিয়েছে আর কি। তাহলে এটা সঠিক উত্তর হবে 1 এবং 3। বলো বুঝতে পেরেছো? ওকে আচ্ছা এবার দেখো আমাদের এটা আসলে একটু বোঝার মতো ধারা, তো আমাকে কি করতে হবে, এই যে বলছে নিচের ধারাটির ভিত্তিতে 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর করো, এই ধরনের প্রশ্ন আমরা সামনে পাবো, বলতে এই যে এখন এটা এমসিকিউতে করতেছি, একটু পরে এটাকে আমরা আসলে বড় প্রশ্নে পাবো। তা আসলে দেখি ধারাটা কি দিয়েছে, ধারাটা হচ্ছে এরকম log 2 যোগ log 4 যোগ log 8, ধারাটা এইভাবে চলতেছে। তার মানে এক কথায় এখানে আমাদের সূচক অধ্যায়ের জ্ঞান কাজে লাগবে, সূচক এবং লগারিদম আমাদের চতুর্থ অধ্যায় সাধারণ গণিতের, সেই অধ্যায়ের নলেজ আমাদের এখানে কাজে লাগবে। তো তুমি যদি সূচক এবং লগারিদমের অধ্যায় না পেরে আসো, আমি যদি তোমাকে এখন ওই অধ্যায়ের সূত্র শিখাইতে লাগি, তাহলে তো আমার 30 মিনিট লাগবে,
এখন এই 30 মিনিট তো এখানে দেওয়া সম্ভব না, আমি তোমাকে নর্মালি কিছু সূত্র বলে দিই। আমাদের সূচক এবং লগারিদম অধ্যায়ে একটা সূত্র ছিল এরকম। সূত্রটা কেমন ছিল? এই যে মনে করো লগ এ ভিত্তি বি পাওয়ার এন থাকলে এটাকে আমরা লিখতে পারতাম এন ইন্টু লগ এ ভিত্তি বি। আর এখানে কোনো ভিত্তি নাই, অর্থাৎ এখানে ভিত্তিকে 10 ধরা আছে। ভিত্তি যদি তুমি 10 ধরো বাই ডিফল্ট ওটাকে না দিলেও চলে, এই হচ্ছে ব্যাপার। তো এটা যদি থাকে তুমি এটাকে এইভাবে লিখতে পারবা। দেখো এখানে লগ 2 আছে, 2 এর পরে কিছু নাই মানে তো 1 আছে। আচ্ছা এখানে লগ 4 আছে, আচ্ছা 4কে তুমি ভেঙে 2 টু দি পাওয়ার 2 লিখতে পারবা, মানে 2 স্কয়ার লিখতে পারবা। এখানে লগ 8 আছে, লগ 8 কে লিখতে পারবা 2 টু দি পাওয়ার 3। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা এরপরে দেখো এই যে বললাম যদি মাথার উপর কিছু থাকে সেটা কি আসে, সেটা সামনে চলে আসে। তাহলে এখানে মাথার উপরে 1 আছে, একটা সামনে চলে আসবে, তাহলে এখানে থাকবে কত? লগ 2। এখন 1 না লিখলেও চলে আর কি। তারপরে দেখো এখানে আমাদের মাথার উপরে 2 আছে, 2টা সামনে চলে আসবে, তাহলে এখানে হবে লগ 2। আচ্ছা এখানে 3 আছে, মাথার উপরে 3টা সামনে চলে আসবে, তাহলে এখানে হবে লগ 2। এবার ডট ডট ডট, আমাদের কিন্তু ধারাটা আসলে হয়ে গেছে। এখন এটা কি ধারা তুমি কিভাবে বুঝবা? প্রথমত দেখো ওই অন্তর করে দেখো মিলে নাকি, আমাদের এটা কি ধারা বলে দেয়। দেখো এখানে আমাদের প্রথমত চাচ্ছে কি ধারাটির সাধারণ অন্তর কত, তার মানে বুঝে গেছে এটা সমান্তর ধারা, তাহলে আমাকে আর কষ্ট করে বের করতে হলো না। তাহলে এখন আমরা কি করব, সমান্তর ধারার সাধারণ অন্তর যেটাকে আমরা বলি ডি, ডি সমান কত হয় এসে দেখবো। ডি সমান কি পাবা, যে কোনো পদ মাইনাস কত বলো তো, কত যে কোনো পদ মাইনাস কি পূর্ববর্তী পদ, একটু বলো। যে কোনো পদ মাইনাস পূর্ববর্তী পদ। হ্যাঁ, তো এখানে যে কোনো পদ তুমি কত নিতে পারো, তুমি যে কোনো পদ হিসেবে প্রথম পদ বাদে যে কোনো পদে নিতে পারবা। কারণ কি প্রথম পদ নিলে তার আগের পদ কই পাবা, তাহলে দ্বিতীয় পদ নিতে পারো অথবা তৃতীয় পদ নিতে পারো। মনে করো আমি দ্বিতীয় পদ নিলাম, দ্বিতীয় পদ কত 2 log 2, আর এখানে আছে আমাদের কত 1 log 2। আচ্ছা তুমি বলো তো 2টা log 2 থেকে একটা log 2 যদি বাদ দিই তাহলে কত থাকে, একটা log 2 থাকে। আর একটা log 2 মানে কত, শুধু log 2 বলা যায়, এক থাকা না থাকা তো সমান, এক থাকা না থাকা কি সমান। তাহলে এখানে আমাদের সাধারণ অন্তর কত হইলো, এটা আসলো। এক বছর আগে ভাইয়া লক করছিলাম, আমি খেয়াল নাই তো। আমাদের সূচক লগারিদমটা আসলে শিখতে হবে, মানে প্রত্যেকটা অধ্যায়ের নলেজই কাজে লাগে। এখন আমাকে বলতেছে ধারাটির সপ্তম পদ নির্ণয় করো। এটা যেহেতু আমাদের কি ধারা, এটা যেহেতু আমাদের সমান্তর ধারা, তার মানে সমান্তর ধারার n তম পদ নির্ণয় সূত্রটা কাজে লাগবে। তো সমান্তর ধারার n তম পদ নির্ণয় সূত্র কি তুমি কি জানো? সমান্তর ধারার n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো a এর মান কত, a এর মান হচ্ছে log 2 প্লাস n এর মান হচ্ছে 7, তার মানে 7 মাইনাস 1 ইন্টু d এর মান কত, d এর মান আমরা বের করছি log 2। আচ্ছা তার মানে এখান থেকে দেখো আমাদের এখানে log 2 থাকলো প্লাস এখানে আসলো 6 log 2। আচ্ছা বলো তো একটা log 2 আর 6টা log 2 যোগ করলে কত আসে, 7টা log 2, তাহলে লিখতে পারবা 7 log 2। আর এই 7টা কি যদি দেখো পাশে থাকে তাহলে এটাকে তো আমরা মাথার উপরেও তুলতে পারি, মানে সূত্রেরই উল্টা আর কি। তাহলে এটাকে আমরা লিখতে পারবো কত, log 2 পাওয়ার 7। এটা কেন করলাম দেখো, প্রত্যেকটাতে সামনে কিছু নাই, সামনে কিছু নাই, সামনে কিছু নাই, সামনে কিছু নাই। তাহলে এবার আমরা এটাকে অবশ্যই মাথার উপর তুলে দেব। মাথার উপর তোলার পরে log এই 2কে পাওয়ার 7 করলে, 2কে পাওয়ার 7 করলে কত আসে, 128 আসে। আচ্ছা 128 আসে। তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। বলো 4 নম্বর এমসিকিউটা বুঝেছো? ঠিক আছে আসো তারপরে যাই। এই যে এবার আমাদের এমসিকিউ শেষ, আমাদের অঙ্ক শুরু। এইসব অঙ্ক আমরা সব পারবো, আমরা সূত্র শিখে এসেছি, উদাহরণের মধ্যে করেছি। আসো করি, আমরা এটা সলিউশন করে ফেলি তো। হ্যাঁ বলো। আমি মনে হয় আজকে ফুল টাইম ক্লাস করতে পারবো না। ঠিক আছে তুমি আগের ক্লাসগুলো করো, তুমি এখন এই ক্লাস করলেও আসলে কিছু বুঝবা না। তুমি আগের ক্লাসগুলো আগে করো, তারপরে তুমি এখানে আসিও, তুমি তাহলে বুঝতে পারবা। আচ্ছা দেখো এখন এই যে এটা একটা ধারা, এখন এটা কি ধারা আমাদের আগে নির্ণয় করতে হবে, এটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা, এটা যদি আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে, তারপরে আমরা ওই ধারার সূত্র আসলে অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা আসো আমরা নির্ণয় করি এটা আমাদের সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা।
তো দেখো এই পদ থেকে এই পদে আমাদের 32 কমতেছে, এই পদ থেকে এই পদে আমাদের 16 কমতেছে, এই পদ থেকে এই পদে আমাদের 8 কমতেছে। তার মানে এটা সমান্তর ধারার কোনো প্রশ্নই আসে না। আর আমাদের যেহেতু সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা নিয়ে আলোচনা, তো কোনো একটা ধারা যদি সমান্তর ধারা না হয় তাহলে সেটা অবশ্যই গুণোত্তর ধারা। তাহলে লিখবা এখানে ধারাটির প্রথম পদ, এখানে ধারাটির প্রথম পদ। এই মিউট করো প্রথম, মিউট করো তো শিখতো। এখানে প্রথম পদ কত? 64। আচ্ছা, আর এখন আমরা যেহেতু সাধারণ অন্তর পাই নাই, তার মানে সাধারণ অনুপাত অবশ্যই পাবো। অবশ্যই সাধারণ অনুপাত লিখে ফেলি, সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলো তো? তাড়াতাড়ি বলবা, তাড়াতাড়ি। আর আর সমান কি বলো তো? যে কোনো পদ ডিভাইডেড বাই পূর্ববর্তী পদ। যে কোনো পদ হচ্ছে 32, দ্বিতীয় পদ থেকে যে কোনো পদ শুরু হয়। কেন শুরু হয় আমি তো এতদিন বলে আসতেছি। আর নিচে হচ্ছে 64। তা বলো 32 ডিভাইডেড বাই 64 করলে কত আসে? অবশ্যই হাফ আসে। তাহলে সাধারণ অনুপাতের মান পাইলাম আমরা হচ্ছে হাফ। তাহলে ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। তো তুমি বলো এই আমরা জানি। এখন আমরা লিখতে পারবো কি? আমরা জানি। আমরা লিখবো হচ্ছে আমরা জানি, আমরা জানি গুণোত্তর ধারা। তার মানে এখানে লিখবো অতএব ধারাটি গুণোত্তর ধারা, অতএব ধারাটি গুণোত্তর ধারা। আমরা জানি গুণোত্তর ধারার এনতম পদ। গুণোত্তর ধারার এনতম পদ সমান কি জানি? সূত্র বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, টাইম নেই, তাড়াতাড়ি বলো। এটা বলে না, চুপ করে আছে। চুপ করে থাকলে হবে? a r টু দি পাওয়ার n - 1। আচ্ছা, এবার a এর মান কত? a এর মান বের করছো 64। আর এর মান কত? আর এর মান হচ্ছে হাফ। না জানলে কেমনে বলবো? আচ্ছা, n এর মান কত দেখো তো? বলছে অষ্টম পদ। তার মানে কত? আমাদের এখানে লিখতে হবে অষ্টম পদ। অষ্টম পদ, অষ্টম পদ মানেই হচ্ছে n এর মান হচ্ছে 8। তো n এর মান 8 বসাও, 8 মাইনাস 1, তাহলে কত আসে? তুমি একটু ক্যালকুলেশন করো, এবার তো সহজ। এই যে 64 ইন্টু 1/2 পাওয়ার 7। এই 1/2 পাওয়ার 7 মানে কি জানো? আমি তোমাকে বলি, তুমি না জানলে কি, আসতো তো জানার জন্য। আসো, 1/2 পাওয়ার 7 মানে কি বোঝায় আমি তোমাকে বলি। দেখো এখানে আমাদের আছে 64 ইন্টু 1/2 পাওয়ার 7। তো এই যে a বাই বি পাওয়ার n মানে হচ্ছে আমাদের a পাওয়ার n ডিভাইডেড বাই b পাওয়ার n। তাহলে এখানেও আমরা সেম লিখতে পারবো। এটা আমাদের সূচক অধ্যায়ের সূত্র আর কি, 1 পাওয়ার 7 ডিভাইডেড বাই 2 পাওয়ার 7। এখন তুমি বলো যে এখানে 64 আছে, এককে তুমি 7 বার গুণ করলে কি এক চেঞ্জ হয়ে যাবে নাকি একই থাকবে? একই থাকবে। 2 কে 7 বার গুণ করে দেখলে পাবা 128। গুণ করে দেখো 128 পাবা। আর তুমি যদি এটাকে ভাগ করো কত পাবা বলো তো? 64 আর 64 যোগ করলে 128 হয়। তার মানে উপরে যদি কাটাকাটি করো দেখবা হাফ পাবা। তার মানে ওই ধারার অষ্টম পদ কত? এটা হচ্ছে ওই ধারার অষ্টম পদ, হাফ। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই তো সহজ ছিল। আসো তারপরের অঙ্ক করি। ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি কত? এখন সমষ্টি নির্ণয়ের জন্য দুই ধরনের সূত্র ছিল, সেটা আর এর মানের উপর ডিপেন্ড করে। তাহলে আমরা প্রথমত দেখব আর এর মান পরে। প্রথমত আমরা দেখব ধারাটি সমান্তর নাকি গুণোত্তর। তাহলে প্রথমে দেখব সমান্তর কিনা। তাহলে দেখো এখান থেকে এখানে গেলে আমাদের কমতেছে হচ্ছে 6, এখান থেকে এখানে গেলে কমছে বাড়ছে, এখান থেকে এখানে গেলে বাড়ছে হচ্ছে 6, এখান থেকে এখানে গেলে বাড়ছে হচ্ছে মেলা। কতবারে আমি একটু বিয়োগ করে দেখি, আমি আসলে যোগ বিয়োগে কাঁচা পারি না। 27 মাইনাস 9 18। তার মানে এখানে কমতেছে, বাড়তেছে হচ্ছে 18। তার মানে এটা সমান্তর হওয়ার কোনো প্রশ্নই আসে না। যেহেতু সমান্তর না, তাহলে এটা আমরা কি করব? আমরা এটাকে অবশ্যই গুণোত্তর ধারা হিসাবেই পাবো। তাহলে ধারাটির প্রথম পদ লিখবো, প্রথম পদ। মেকআপ করে প্রথমে কিন্তু একটা লিখতে হবে হলে এখানে, হ্যাঁ এখানে লিখবো হচ্ছে এখানে। এটা হচ্ছে সৌন্দর্য আর কি। প্রথম পদ হচ্ছে 3। আচ্ছা, এরপরে আমাদের কাজ কি? এরপরে আমাদের কাজ হচ্ছে ধারাটির সাধারণ অনুপাত লেখা। যেহেতু অন্তর পাবো না, সাধারণ অনুপাত, যেটাকে আমরা আর দ্বারা লিখি। এবং সেই আর সমান লিখতে আর বাকি যে কোনো পদ মাইনাস পূর্ববর্তী পদ, যে কোনো পদ হিসাবে দ্বিতীয় পদকে নিতে পারো। আর পূর্ববর্তী পদ হচ্ছে 3। তাহলে আমাদের বলো আর এর মান কত আসলো? আর এর মান আসলো হচ্ছে 3। এই তো। আচ্ছা, এবার বলছে ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি কত? দেখো তো আর এর মানটা একের থেকে বড় আসছে নাকি ছোট আসছে?
বড় আসছে, তার মানে এখানে লিখতে পারবো r is greater than 1। তাহলে অতএব আমরা কি লিখতে পারবো, ধারাটির n সংখ্যক পদের সমষ্টি। আমরা লিখতে পারবো ধারাটির n সংখ্যক পদের সমষ্টি। আচ্ছা, যেহেতু r এর মানে 1 এর থেকে বড়, তার মানে আমরা এখানে সমষ্টির সূত্র লিখতে পারবো a ইন্টু r পাওয়ার n মাইনাস 1, আর এখানে লিখতে পারবো r মাইনাস 1। ওকে, তাহলে এবার আসো আমরা মান বসাই। দেখো n এর মান জানি, a এর মান জানি, r এর মান জানি, বসাই দিলেই তো শেষ। ওকে, তোমরা একটু চেষ্টা করবা দাগটা সুন্দরভাবে সোজা করে দেওয়ার। তো a এর মান কত? a এর মান হচ্ছে 3। r এর মান কত? r এর মানও 3। n এর মান কত? 14। তাহলে এখানে দিবা 14 মাইনাস 1। আর n এর মান, r এর মান কত? r এর মান হচ্ছে 3, n এর, আর এখানে তো 1 আছে, তাহলে লিখে দিলাম, যা যা ছিল সব লিখে দিলাম। এবার আমরা কি করব? নরমাল ক্যালকুলেশন। 3 টু দি পাওয়ার 14 কত আসে আসো দেখি। তাহলে 3 পাওয়ার 14 দিতে তো পারবাই আশা করি। এটা বিশাল একটা ভ্যালু আসে। তোমার যদি মনে হয় এত বড় ভ্যালু আমি লিখবো না, তাহলে তুমি কিভাবে লিখে দেবা জানো? এখানে 3 টু দি পাওয়ার 14 মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তুমি যদি এরকমই লিখে দিয়ে আসো, তোমাকে মার্ক দিয়ে দিবে, কারণ এই মানটা, ভ্যালুটা আসলে অনেক বড় আসে, বুঝছো? এই ভ্যালুটা যেহেতু অনেক বড় আসে, এটা রেখে দিলে এরকম সমস্যা নেই। 3/2 ইন্টু 3 টু দি পাওয়ার 14 মাইনাস 1, অথবা তুমি ক্যালকুলেশন করে লিখতেও পারো। আমি যদি লিখি, একটু রাখলেই হবে তো। হ্যাঁ কি তাহলে হলো? এটুকু থাকলে হবে। হ্যাঁ, এটুকু রাখলেও হবে। আর তুমি যদি চাও, তুমি এত বড় একটা ভ্যালু লিখতে পারো, এটা আসে আর কি। তুমি তোমার ইচ্ছা, এই জন্য তোমাকে স্যার ধরবে না, স্যার বুঝবে, স্যার উইল আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এই গেল আমাদের 6 নাম্বার। আসো 7 নাম্বারটা দেখি। 7 নাম্বার বলছে ধারাটির কোন পদ হচ্ছে এত। তা আমরা ধরে নিব ধারাটির n-তম পদ এত, তারপরে বের করব। তার আগের কাজ হচ্ছে কি, এটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা দেখা। তো আসো আগে দেখি এটা সমান্তর কিনা। দেখো, এখান থেকে এখানে গেলে কমতেছে 64, এখান থেকে এখানে গেলে কমতেছে হচ্ছে আমাদের 32। তার মানে কি অন্তর সমান হইল না। আর অন্তর সমান হইল না মানে এটা আমাদের গুণোত্তর ধারা, আমরা বুঝে গেছি। তাহলে লিখবো এখানে ধারাটির সলিউশন লিখে নাও। লিখো ধারাটির প্রথম পদ, এখানে প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করে, বারবার বলতেছি, সেটা হচ্ছে এ দ্বারা। এখানে এর মান হচ্ছে 128। আর সাধারণ অন্তর না অনুপাত সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি। এটা হবে যে কোনো পদ মাইনাস পূর্ববর্তী পদ। তুমি যে কোনো পদ হিসেবে যে দ্বিতীয় পদকেই নিবা এরকম না, তুমি যে কোনো পদকেই নিতে পারো, খালি প্রথম পদটা বাদে নিবা, তাহলে পূর্ববর্তী পদটা পাবা। নাহলে তুমি প্রথম পদের পূর্ববর্তী পদ কিভাবে পাবা? তুমি কি আবিষ্কার করবা? পারো, তুমি যদি করতে চাও পারো, কিন্তু তার জন্য তোমাকে আবার আর এর মান জানা লাগবে। সেজন্য কি আগে আর এর মান ওই দিক থেকে বের করে আনতে হবে। আচ্ছা, তাই হোক, তাহলে এখানে হবে হচ্ছে হাফ। 64কে 128 দ্বারা ভাগ করলে হাফ আসে, শেষ। তাহলে আমাদের বলতে, আমরা ধরে নিব, ধরি ধারাটির n-তম পদ। লিখব কি, ধরি ধারাটির, এখানে একটা সিদ্ধান্ত দিবা, অতএব এটা হচ্ছে গুণোত্তর ধারা। ধারাটির n-তম পদ আমাদের হচ্ছে হাফ। তাহলে আমাদের এখন কি করতে হবে, এই n-তম পদকে আমরা আসলে, তো আমরা কি জানি, গুণোত্তর ধারার n-তম পদ হচ্ছে a r টু দি পাওয়ার n-1, এটা সমান হলো হাফ। তাহলে তুমি কিসের মান জানো? a এর মান জানো আর r এর মান জানো, বসায় দাও, তাহলে n এর মান বের করতে পারবা। a এর মান হচ্ছে 128, তুমি জানো। আচ্ছা, r এর মান তুমি জানো হচ্ছে হাফ। এরপরে আছে কত? n-1, আর এখানে হলো 1/2। বল, এতদূর পর্যন্ত বুঝছো? আচ্ছা, এরপরের কাজ কি, আমরা এরপরের কাজ এই সমীকরণটা সলভ করতে হবে। আর এই সমীকরণের সলভও আমরা কোথায় শিখে এসেছি? 4 অধ্যায়ে শিখে এসেছি। আমি তোমাকে একবার দেখাই দিলে তোমার মনে পড়ে যাবে। আসো দেখাই দিই। তো আমাদের এখানে এখন প্রথম কাজ হচ্ছে, এই যে হাফ আছে আর পাওয়ার হিসাবে আছে n-1, আর 128 দিকে গুণ অবস্থায় আছে, ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 2 এর সাথে 128 ভাগ হিসাবে লিখলাম আর কি, 1/2 এর সাথে ভাগ হিসাবে লিখলাম, অর্থাৎ 2 এর সাথে গুণ হিসাবে লিখলাম। খুবই ভালো কথা। আচ্ছা, এখানে আছে 1/2। আমরা কি জানি, এরকম যদি থাকে তাহলে আমাদের ভিত্তি এক করতে হয়। তার মানে এখানে দেখো ভিত্তি কীভাবে এক করব, এই যে 2 গুণ 128,
এই যে 2 ইন্টু 128 এর পরে মানে 2 এর পরে যদি 7 দাও পাওয়ার, তাহলে এটা 128 হয়। একটু আগে দেখলা, তুমি করে দেখো, পেয়ে যাবা। মানে এইগুলো একটু এরকমই প্র্যাকটিস করতে করতে তুমি বিষয়গুলো ধরে ফেলতে পারবা। তুমি যদি ভাবো যে আমি প্র্যাকটিস না করে ধরবো, পারবা না, অসম্ভব। তাহলে দেখো এখানে যে একটা সূত্র শিখছিলা সূচকের a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n যদি থাকে, তাহলে তুমি সেটাকে লিখতে পারবা কি একটু অন্য কালি দিয়ে লিখলে মনে হয় ভালো লাগবে। দাঁড়াও, তুমি এই যে এই সূত্র শিখছিলা, তুমি শিখছিলা কি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n যদি থাকে, তাহলে এটাকে a টু দি পাওয়ার m প্লাস n লিখতে পারবা। তাহলে এখানে ওই সূত্রটা অ্যাপ্লাই করো। ওই সূত্র যদি অ্যাপ্লাই করো তুমি, তাহলে এখানে তুমি লিখতে পারবা 2 টু দি পাওয়ার 1 প্লাস 7 মানে 8। আচ্ছা, আবার আরেকটা সূত্র শিখছিলা তুমি, কোন সূত্র শিখছিলা? এই যে আমাদের যদি a বাই b টু দি পাওয়ার n থাকে, তাহলে এটাকে লিখতে পারবো a পাওয়ার n বাই a পাওয়ার n, ঠিক আছে, b পাওয়ার n আর কি, এটা লিখতে পারবো। তাহলে এখানে এবার আবার ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, কীরকম? 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আর এখানে এই যে 1 এর পরে কিছু নাই, মানে তো পাওয়ার 8 আছে। পাওয়ার 8 কেন দিলাম? এই নিচে এই পাওয়ারের সাথে মিলানোর জন্য আর কি। তাহলে তারপরে লিখতে পারবা 1 বাই 2 পাওয়ার n মাইনাস 1 সমান এই যে এই সূত্র থেকে যদি এটা পাও, তাহলে এই সূত্র থেকেও এটা পাবা। তাহলে এখানে তুমি লিখতে পারবা 1 বাই 2 পাওয়ার 8। তাহলে দেখো ভিত্তি ভিত্তি এক হয়েছে না? এখানেও ভিত্তি হিসাবে আছে হাফ, এখানেও ভিত্তি হিসাবে আছে হাফ, তার মানে ভিত্তি ভিত্তি এক হয়েছে। আর ভিত্তি ভিত্তি এক হলে তুমি কি লিখতে পারবা? তার পাওয়ার গুলাও সমান। হ্যাঁ n এর মান 9। হ্যাঁ হ্যাঁ, n এর মান 9। তুমি ধরতে পারছো ব্যাপারটা। তাহলে এখান থেকে তুমি n এর মান 9 বের করে দিলা। আসলে লিখি, তার মানে n এর মান আসলো হচ্ছে 8 প্লাস 1 সমান n সমান আসলো আমাদের 9। এটাই আমাদের সঠিক উত্তর। কঠিন এই অঙ্কগুলা? এই অঙ্কগুলা কিন্তু সহজ, মানে যথেষ্ট সহজ। পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে অবশ্যই করিও, সহজ আছে, মার্কটা সহজে পাওয়া যায়। বুঝেছো অঙ্কটা? ওকে, এবার বলছে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ এত, দশম পদ এত, ধারাটির তৃতীয় পদ কত? আমি তোমাকে যখন সমান্তর ধারা করাইছি তখন এই ধরনের ম্যাথ করাইছি। কি করছিলাম? দুটা সমীকরণ গঠন করছিলাম, দুটা সমীকরণ থেকে কি করছিলাম? এ এবং বি এর মান গঠন বের করছিলাম। তাহলে এটা যেহেতু গুণোত্তর ধারা, তার মানে এখান থেকে এবং এখান থেকে আমরা কি করব? এ এবং আর এর মান বের করব। সেই এ আর আর এর মান ব্যবহার করে তৃতীয় পদ। হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ বলো। আমি চলে যেতে হবে, চলে যেতে হবে। বুঝি নাই। মানে আমার এখন কি চলে যেতে হবে? আচ্ছা ঠিক আছে, যাও, সমস্যা নাই। নেক্সট ক্লাস থেকে রেগুলার থাকো আর ক্লাসগুলো করে নিও, বুঝছো? ক্লাস বেড়েই যাবে। আচ্ছা, আমাকে ক্লাসগুলো করে নিই। হ্যাঁ হ্যাঁ, আগের ক্লাসগুলো করে নাও, ঠিক আছে, সমস্যা নাই। দেখো এবারে একটা গুণোত্তর আপনি ধারা তো নিয়ে, গেমে কোন থাকেন ক্লাস? ঠিক আছে, তুমি আপনি আমাকে তো গেমে যেতে পারেন না। ইনবক্সে বলিও, ঠিক আছে? শিখতো ইনবক্সে বলিও আমাকে, হ্যাঁ, আচ্ছা, বক্স বলে। ইনবক্সে বলিও। আচ্ছা দেখো, আসসালামু আলাইকুম। দিছি এখন। আচ্ছা দেখো, এইবার আমরা একটা গুণোত্তর ধারা নিয়ে কথা বলছি। গুণোত্তর ধারা মানে সেখানে আমাদের সাধারণ অনুপাত আসবে। তাহলে আমরা কি করব? এই যে পঞ্চম পদ বের করার জন্য আমাদের দুইটা জিনিস দরকার ছিল, প্রথম পদ এবং সাধারণ অনুপাত। কিন্তু আমরা তো প্রথম পদও জানি না, সাধারণ অনুপাতও জানি না। তাহলে আমরা ধরে নিব, তাহলে ধরি ধারাটির প্রথম পদ, ধরবো ধারাটির প্রথম পদ এ। এ, হ্যাঁ, এবং সাধারণ সাধারণ অন্তর কত? আর সাধারণ অন্তর ও আচ্ছা, অন্তর কেন? অনুপাত। দেখছো, আমি নিজেই ভুল করতেছি। সাধারণ অনুপাত আর ভুল হবে, সমস্যা নাই, কিন্তু তুমি প্র্যাকটিস করলে দেখবা তুমি ভুল বললেও তোমার ব্রেন ঠিক কাজ করতেছে। আচ্ছা, আমরা কি জানি? n তম পদ। আমরা কি জানি? n তম পদ। এটা লিখবা এখানে, আমরা জানি, আমরা কি জানি? n তম পদ সমান কত? a r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা কি জানি? আমরা n তম পদ এত, তাহলে কত? পঞ্চম পদ কত লিখতে পারবো দেখো তো? এ আর টু দি পাওয়ার 5 মাইনাস 1। হ্যাঁ, লিখতে পারবো হচ্ছে a r টু দি পাওয়ার 5 মাইনাস 1। তার মানে এটা কত? a r টু দি পাওয়ার 4। আর প্রশ্ন মতে কি লিখতে পারবো? তাহলে একটু প্রশ্ন মতে অন্য কালার দিয়ে লিখি, চোখে ধরবে আর কি। তাহলে সাদা কালার দিয়ে লিখি প্রশ্ন মতে। প্রশ্ন মতে কি? পঞ্চম পদের মান হচ্ছে এটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো কত? a r টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু
2√3/9, তাই তো? লিখতে পারবো না? আচ্ছা, তাহলে এটা আমাদের কি প্রথম সমীকরণ নাম দিয়ে দিতে পারি। এরপরে আরেকটা সমীকরণ পাবো, তারপরে দুইটাকে সমাধান করতে হবে আর কি। এটা আমাদের মনে করো প্রথম সমীকরণ। আচ্ছা, এরপরে আমরা আবার কি করব, আমাদের যেহেতু পেজের অভাব, আমরা এটাকে আরেকটা ডিভাইডার দিয়ে দিলাম। তারপরে লিখবো হচ্ছে এবং কত পদ, দশম পদ, দশম পদ। দশম পদকে আমরা লিখতে পারবো a r⁻10⁻1, তার মানে কত, a r⁻9। খুবই ভালো কথা। তাহলে তুমি বলো এবার তুমি প্রশ্ন মতে কি লিখতে পারবা? প্রশ্ন মতে a r⁻9 সমান কত, 8√2/81, তাই তো? এটা আমাদের কয় নম্বর সমীকরণ? এটা আমাদের 2 নম্বর সমীকরণ। আমাদের 2 নম্বর সমীকরণ নির্ণয় করাও শেষ। এখন আমাদের কি করতে হবে, দুটো সমীকরণ সমাধান করতে হবে। তো আমাদের দেখো, আমি সমীকরণ দুটাকে পাশাপাশি লিখি, তাহলে তোমার সুবিধা হবে। আমরা প্রথম সমীকরণ পাইলাম হচ্ছে a r⁴, দাঁড়াও, আমি প্রথম সমীকরণ পাইলাম হচ্ছে a r⁴ is equal to 2√3/9। দ্বিতীয় সমীকরণ পাইলাম হচ্ছে a r⁹ is equal to 8√2/81। তাহলে আমার হাতে এই দুইটা সমীকরণ সলভ করার জন্য তিনটা উপায় জানা আছে: প্রতিস্থাপন, অপনয়ন এবং বজ্রগণন। তো এর ভিতরে আমরা এটাকে অপনয়ন দ্বারা সলভ করব। এটা আমাদের জন্য সহজ। কেন সহজ? আমরা যদি 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করে দিই, তাহলে a আর a চলে যাবে, তাহলে সেখান থেকে r এর মান বের হয়ে আসবে। আর r এর মান যে কোনো একটা সমীকরণে বসাই দিলে আমরা কিসের মান পেয়ে যাব, a এর মান পেয়ে যাব। আসো সেটাই করি, একই রকম। তো আসো আমরা কি করব, আমরা করব কি বলতো, 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি। ভাগ করি। তো 2 নংকে যখন আমরা 1 নং দ্বারা ভাগ করব, আমাদের 2 নং সমীকরণ কি, এই যে 2 নং সমীকরণ ভাগ করা মানে কি জানো, এই সমীকরণের বাম পক্ষ ভাগ ওই সমীকরণের বাম পক্ষ সমান এই সমীকরণের ডান পক্ষ ভাগ ওই সমীকরণের বাম পক্ষ। তো এটাকে এইভাবে লেখা যায়, a r⁴, দাঁড়াও কালার চেঞ্জ করি, ভালো লাগবে। তাহলে আমরা লিখতে পারি এখানে এরকম, a r⁹ ডিভাইডেড বাই a r⁴ সমান, আবার এই সমীকরণের বাম পক্ষ কত, 8√2/81। আর এখানে লিখতে পারবা 2√3/9। বলো এই লাইনটা বুঝেছো কিনা? কিছুই করি নাই, ভাগ করছি দুটো পক্ষ, বুঝেছো? আচ্ছা, তাহলে এখানে a আর a কাটাকাটি চলে যাবে। a আর a যদি কাটাকাটি চলে যায়, তাহলে কত থাকে, ওই যে তোমাকে একটা সূত্র শিখাইছিলাম, আমাদের যদি a⁻m/a⁴n হয়, তাহলে সেটাকে লিখতে পারবা a⁻m-n। তাহলে এখানে দেখো আর আছে, ভিত্তি ভিত্তি এক, তাহলে পাওয়ারগুলো ভাগ মানে আবার বিয়োগ হবে কেন, কারণ তারা বিয়োগ মানে ভাগ অবস্থায় আছে। ভিত্তি ভিত্তি এক হলে এবং তারা যদি ভাগ অবস্থায় থাকে, তাহলে পাওয়ারগুলো হয় হচ্ছে বিয়োগ, তাহলে r⁹ আর এখানে দেখো কি লিখতে পারবা, এখানে যেহেতু তুমি এভাবে ক্যালকুলেশন করতে গেলে ভুল করে ফেলবা শিওর, তাই এটাকে আগে একটুখানি পাশাপাশি নিয়ে আসো। 81 ইন্টু দিলে কি হয়, উল্টায় যায়, তাহলে উপরেরটা নিচে, নিচেরটা উপরে, উল্টায় দিলাম। খুবই ভালো কথা। তাহলে এবার কাজ কি, এবার কাজ হচ্ছে আমাদের আবার কাটাকাটি করা। তো দেখো এখানে আমরা কি পাবো, এখানে আমরা পাবো হচ্ছে r⁵। আচ্ছা, আর এখানে পাবো কি, দেখো এটা দ্বারা যদি এটাকে কাটি, তাহলে 9 নং 81, তাই না? এটা দ্বারা যদি এটাকে কাটি, তাহলে এখানে আসে হচ্ছে 4। আচ্ছা, তাহলে এখানে আমরা কত পাইলাম, এখানে আমরা পাইলাম হচ্ছে 4√2, আর এখানে পাইলাম কত, 9√3। বুঝতে পারলা? আচ্ছা, তারপরে দেখো এবার তুমি মনে করো এটা দেখে ভয় পাইতে পারো, কিন্তু আসলে ভয় পাওয়ার কিছু নাই, এটা তো আরো সহজ। যেমন দেখো এটা সহজ কিভাবে ভাই, আমাকে একটু বলেন, আমিও একটু দেখি। এই যে 4কে ভেঙে কত লিখতে পারো বলো তো? 4কে ভেঙে লিখতে পারবা 2 গুণ 2 ইন্টু √2। 9কে ভেঙে কত লিখতে পারবা, 3 গুণ 3 ইন্টু √2। এটা তো √3 আর কি, √3 তো ছিল, তো √2 কেন লিখবো? আচ্ছা, তারপরের লাইন দেখো, আমাদের এখানে r⁵ আছে। আচ্ছা, আর এখানে একটা 2 মানে কয়টা √2 বলো তো? 2টা না? তাহলে √2 ইন্টু √2 লিখতে পারবা। আবার আরেকটা 2 আছে, তাহলে √2 ইন্টু √2 লিখতে পারবা। আর এখানে আরেকটা √2 আছে। একইভাবে এখানে তুমি 5টা √3 পাবা। একটা √3 মানে √3 ইন্টু √3, আরেকটা √3 আছে, তাহলে √3 ইন্টু √3, আর আরেকটা √3 আছে।
আচ্ছা, তো আমি তো বিপদে পড়ে গেলাম, আমাকে আবার পরের পেজে যাইতে হবে। তো এই লাইনটা আমি একটুখানি কপি করে নিই, কন্ট্রোল ভি দিয়ে দিই, এই লাইনটা চলে আসলো আর কি। তো দেখো তারপরের লাইন, তুমি বলো এবার তুমি কি করতে পারবা। এখানে r⁵ আছে আর এখানে 5টা, তাহলে 5টা সেম জিনিস, তাহলে কি লিখতে পারবা, √2⁵ লিখতে পারবা, পারবা না? আর এখানে √3⁵ লিখতে পারবা। আবার আমরা আবার ওই সূচকের সূত্রই অ্যাপ্লাই করব। এরকম থাকলে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, √3/√2⁵। আচ্ছা, তাহলে দেখো এবার আমরা বলছিলাম কি ভিত্তি ভিত্তি সমান হলে পাওয়ার, ভিত্তি ভিত্তি এক হলে পাওয়ার আর পাওয়ার সমান। এখানে দেখো পাওয়ার আর পাওয়ার সমান, যেহেতু পাওয়ার পাওয়ার সমান তাহলে ভিত্তি ভিত্তিও এক, তাহলে তুমি কি লিখতে পারবা, r = √2/√3। বলো বুঝছো কিনা। আমি তোমাকে বলি আরেকবার, আমরা যখন এর আগে করছিলাম তখন কি করছিলাম, ভিত্তি ভিত্তি এক তাহলে পাওয়ার পাওয়ার সমান, তাহলে উল্টাটাও সত্য, যদি পাওয়ার পাওয়ার সমান হয় তাহলে ভিত্তি ভিত্তিও এক। দেখো এখানে পাওয়ার 5, ধরো কালারটা চেঞ্জ করি, দেখো এখানে পাওয়ার 5, এখানে পাওয়ার 5, তাহলে পাওয়ার পাওয়ার সমান, তাহলে ভিত্তি ভিত্তিও তো সমান, সেজন্য r = √3/√2। তাহলে r এর মান পেয়ে গেলাম, পাইছি r এর মান। বুঝছো না? বুঝলে বলো, আমি আবার বলবো, সমস্যা নেই। স্যার √2 আর বলেন তো রুট। আচ্ছা, এই পেজ পর্যন্ত বুঝছো, এই পেজ পর্যন্ত? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তাহলে এই পেজটা দেখো, আমরা এখানে কটা 5টা √2 পাইছি, তাহলে √2⁵ দিতে পারি। এখানে 5টা √3 পাইছি, তাহলে √3⁵ দিতে পারি। আচ্ছা, এর আগে তারপরে আবার আরেকটা সূত্র দেখলাম এরকম, যে a⁴n/b⁴n যদি থাকে সেটাকে আমরা লিখতে পারবো a/b⁴n। তো সেটাই তো করলাম। তারপরে কি, এই 5 আর 5 তো কাটাকাটি চলে যায়, জানোই তো, ঠিক আছে? 5 আর 5 কাটাকাটি চলে গেলে আর সমান থাকে কত, √3/√5। পাওয়ার পাওয়ার চলে গেল, সমান পাওয়ার। তাই ওই যে তুমি করছিলা না, মনে করো r² সমান যদি আমাদের 5² হয়, তাহলে স্কয়ার বাদ, তাহলে r সমান 5 লিখতে পারো। তো এখানে তো 5 আছে, সেজন্য কি 5 বাদ। বুঝলা? তাহলে এখন কি r এর মান যেকোনো একটা সমীকরণে বসালেই তুমি a এর মান পাবা। তাহলে r এর মান আমরা এখন একে বসাবো আর কি। 1 নম্বর সমীকরণটা ছোট ছিল, তাহলে r এর মান আমরা কালার বারবার এটা নিচ্ছি, আমরা লিখব এখন r সমান √2/√3 এর মান একে বসিয়ে পাই। তো 1 নম্বর সমীকরণ কি ছিল? 1 নম্বর সমীকরণে যে এটা ছিল, দাঁড়াও 1 নম্বর সমীকরণটা নিলাম, দাঁড়াও এই পেজটা আবার কেন আসলো, কেটে নিই। দেখো আমরা এবার কি করব, 1 নম্বর সমীকরণে যে এটা পেলাম, এই যে এটা আমাদের 1 নম্বর সমীকরণে কার মান বসাবো, 1 নম্বর সমীকরণে আমরা r এর মান বসাবো। আসো বসাই, এর মান তো জানি না, r এর মান বের করলাম, কত বের করলাম, √2/√3, তারপরে আছে পাওয়ার 4, আর এখানে আছে কত, 2√3/9। খুবই ভালো কথা। আচ্ছা, a ইন্টু, দেখো তো এই √2 কে যদি 4 বার গুণ করো, মানে √2 ইন্টু √2 ইন্টু √2 ইন্টু √2 কত আসে, দুইটা √2 তে একটা 2, আবার দুইটা √2 তে একটা 2, তার মানে 4 আসে। তাহলে এখানে যদি 4 আসে, নিচে 9 আসা উচিত, মানে 4টা √3 তুমি গুণ দিবা, দুইটা √3 তে একটা 3, দুইটা √3 তে একটা 3, তার মানে কি 3 ইন্টু 3, 3 ইন্টু 3 মানে কত, 9। বুঝতে পারলা? আচ্ছা, এখানে থাকলো কত, 2√3/9। তাহলে সবগুলোকে এবার এক সাইডে নিয়ে যাও, সবগুলোকে যখন এক সাইডে নিয়ে যাবা, এখানে কত, 2√3/9, আর এটা 9 ভাগ অবস্থায় আছে, এদিক গেলে হবে হচ্ছে গুণ, আর 4 গুণ অবস্থায় আছে, এদিক গেলে হবে হচ্ছে ভাগ। তাহলে এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে কাটাকাটি করা। দেখো 9 আর 9 কাটাকাটি চলে গেল, এটা দ্বারা এটাকে কাটো, তাহলে আসে হচ্ছে 2। তাহলে বলো a এর মান তুমি কত পাইলা, a এর মান পাইলা হচ্ছে √3/2। বলো বুঝতে পারছো কিনা? আচ্ছা, দেখো আমরা a আর r এর মান পেয়ে গেছি, আমাদের যে উদ্দেশ্য ছিল a আর r এর মান বের করে পেয়ে গেছি। তাহলে তৃতীয় পদ কত হবে, অতএব বলবো অতএব ধারাটির তৃতীয় পদ। অতএব ধারাটির তৃতীয় পদ, অতএব ধারাটির তৃতীয় পদ, সেটাকে আমরা বলি হচ্ছে a r⁴n-1, আর n-1 মানে কত, 3-1। আচ্ছা, a r²। আচ্ছা, a এর মান পাইলাম হচ্ছে √3/2, আর এর মান পাইলাম কত,
√2 ডিভাইডেড বাই √3, তারপরে কি স্কয়ার। এটা সুন্দর করে লিখি, কি লিখতেছি, তারপরে স্কয়ার। আচ্ছা, এরপরের কাজ তো আরও সহজ। এবার একটু ক্যালকুলেশন করে দাও। এখানে √3 × 2, আর এখানে কত 2 ডিভাইডেড বাই √3 কে স্কয়ার করলে কত শুধু 3, তাহলে এখানে শুধু 3 লিখো। তারপরে এই দেখো এই 2 আর এই 2 কাটা, তাহলে থাকলো কত √3 ডিভাইডেড বাই 3। এটাকে তুমি চাইলে আর একটু সিম্পলিফাই করতে পারো, √3 ইন্টু এই যে একটা 3 মানে কত দুইটা √3, তাহলে √3 ইন্টু √3, তাহলে এখান থেকে একটা 3 একটা √3 আর একটা √3 কেটে যায়, তাহলে থাকে কত 1 ডিভাইডেড বাই √3। একটু অঙ্কটা সুন্দর, মানে অঙ্ক সহজ কিন্তু প্রসেসটা একটুখানি বোঝার ব্যাপার আছে। তুমি যদি এটা প্র্যাকটিস করে না যাও পরীক্ষার হলে পারবা না, লিখে দিতে পারি। বলো অঙ্কটা বুঝেছো কিনা, বুঝেছো? বুঝেছো কি বুঝেছো? রেসপন্স করো তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমাদের আরো অঙ্ক করতে হবে। এই ইপ্তিমণি বুঝছো? এটা কথা বলে না, মনে হয় নেট প্রবলেম। আচ্ছা, তারপরে দেখি তো আমরা এখন 9 নম্বর অঙ্কটা করি। তো 9 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দাঁড়াও 1 মিনিট, আসল 9 নম্বর অঙ্কটা শুরু করি। ওকে, আসল 9 নম্বর অঙ্কটা করি। তো এখানে বলতে ধারাটির কোন পদ হচ্ছে এত। তো প্রথম কাজ কি, আমাদের ধারাটি কি ধরনের ধারা সেটা দেখতে হবে। দেখো এখান থেকে আসলে তুমি দেখেই বুঝতে পারছো এটা সমান্তর ধারা হওয়ার কোনো প্রশ্নই আসে না, অতএব এটা গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ এবং সাধারণ অনুপাত বের করতে হবে। এখানে ধারাটির প্রথম পদ, এই শুভ কত বাজে রে? ধারাটির প্রথম পদ a = 1 ডিভাইডেড বাই √2। আচ্ছা, আর তারপরে কি সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত। আচ্ছা, এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর সমান কি হবে যে কোনো পদ। দেখো এখানে যে কোনো পদ হিসাবে আছে -1। শুনো, আমরা কিন্তু ধারাকে প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করি, যেহেতু প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করি তার মানে -1টাই হচ্ছে আমাদের দ্বিতীয় পদ। তাহলে -1 আর নিচে বসবে কত 1 ডিভাইডেড বাই √2, যে কোনো পদ ডিভাইডেড বাই পূর্ববর্তী পদ। শুনতে পাচ্ছ তুমি ইপ্তিমণি? মিফতাহুল জান্নাত শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? স্যার পাচ্ছি। ওকে, আচ্ছা, তারপরে দেখো এটাকে যেহেতু এইভাবে ক্যালকুলেশন করতে পারবা না, তাহলে উল্টাই দিতে হবে। উল্টাই দিলে উপরে √2 নিচে 1, তাহলে কত হইলো বলো তো? এটা -√2 হইলো না? তার মানে কি এই ধারার এই ধারার সাধারণ অনুপাত কত? এই ধারার সাধারণ অনুপাত হচ্ছে -√2। আচ্ছা, আমরা এই ধারার সাধারণ অনুপাত এবং প্রথম পদ পেয়ে গেলাম। এখন এই ধারার কোন পদ এত আমরা তো জানি না, আমরা ধরে নিব। ধরি ধারাটির nতম পদ। সেটা কত 8√2। আর গুণোত্তর ধারার nতম পদের সূত্র তুমি কি জানো বলো তো? গুণোত্তর ধারার nতম পদের সূত্র জানো a⁴n−1, সেটা সমান লিখতে পারবা 8√2। খুবই ভালো কথা। তো এর মান কত বের করছো? 1 ডিভাইডেড বাই √2। আর এর মান কত বের করলা? -√2। আচ্ছা, এরপরে পাওয়ার হিসাবে দেখো কোন পদ, তার মানে n এর মানই তো বের করতে হবে। আর এখানে আছে কত 8√2। দেখো তোমার কিছু না পারলেও প্রথমে তো এটা বুঝতে পারছো যে √2 কি এদিকে ভাগ অবস্থায় আছে, এদিকে গুণ করে দিতে হবে। তাহলে এখানে -√2 আগে লিখো, -√2 লিখলাম, তারপরে n-1 দিলাম। আচ্ছা, তারপরে এখানে 8√2 ইন্টু কত √2 আসে, তাহলে কত হইল? এখানে -√2 পাওয়ার n-1, এখানে আসলো কত 8 ইন্টু এই যে √2 আর √2 গুণ করলে শুধু 2, তার মানে কত এখানে আসলো 16। তার মানে আমরা ইকুয়েশনটা কি পাইলাম লাস্টলি, মানে ফাইনালি আমাদের ইকুয়েশন দাঁড়াইলে হচ্ছে -√2 n-1 সমান 16।
এবার আমাদের এখানে কি করতে হবে, উদ্দেশ্য কিন্তু ভিত্তি ভিত্তি এক করা, ভিত্তি ভিত্তি এক করাই আমাদের উদ্দেশ্য। তো আসো উদ্দেশ্যটা দেখো সফল করতে পারি নাকি। তুমি আগে দেখো, এখন তুমি দেখো এখন তুমি দেখো এখানে আমরা কিভাবে ভিত্তি ভিত্তি এক করতে পারি। আগে আসো রুট 2 কে কয়বার কি স্কয়ার বা মানে রুট 2 কে কয়বার পাওয়ার দিলে 16 পাওয়া যায়, রুট 2 কে কয়বার পাওয়ার দিলে 16 পাওয়া যায়, এটা কিভাবে বের করবা। দেখো আমরা যদি 16 কে ভাঙি, 16 সমান লেখা যায় 2 গুণ কত 8, তারপরে 8 কে ভাঙলে 2 গুণ 4, তারপর 4 কে ভাঙলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তার মানে কত 4টা 2 কে যদি পাওয়ার করো তাহলে আমরা 16 পাবো। তার মানে কি একটা 2 মানে কত, দুইটা √2, তার মানে √2 কে কি করতে হবে বলো তো, √2 কে স্কয়ার করব, তারপরে আবার আসে হচ্ছে পাওয়ার 4, তার মানে কত √2 পাওয়ার 8। কিছু বুঝলা? √2 কে যদি 8 বার গুণ করো তাহলে তুমি 16 পাবা, √2 কে যদি 8 বার গুণ করো তাহলে তুমি 16 পাবা। আচ্ছা, তারপরে কথা কি, আমরা যদি ভিতরে একটা মাইনাস নিয়েও আসি আমাদের আসলে সমস্যা নাই। কেন সমস্যা নাই, ওই যে পাওয়ার 8 দিতেছি, 8কে যদি দেখো মাইনাসকে যদি তুমি 8 বার গুণ করো তাহলে কিন্তু তুমি প্লাস পাবা। কেন পাবা, ওই যে মনে করো মাইনাস ইন্টু মাইনাস হয় কি প্লাস হয়, তাহলে দেখো দুইটা মাইনাস গুণ করলে প্লাস হচ্ছে, তার মানে 8টা আছে, তাহলে জোড় সংখ্যা হইলেই প্লাস হয়। সেজন্য আমরা এখন এরকম লিখতে পারি আর কি। এখানে আমাদের ছিল কত, আমাদের এখানে ছিল হচ্ছে √2 পাওয়ার n-1, আর এখানে 16কে লিখতে পারবা -√2 পাওয়ার 8। এই লাইনটা বুঝেছো কিনা বলো, এই লাইনটা হচ্ছে এই অঙ্কের আসলে প্রাণ। এই লাইন না বুঝলে আসলে অঙ্ক করাটা বৃথা। বলো বুঝছো এই লাইনটা, এই লাইনটা বুঝেছো কিনা বলো। আচ্ছা, এই লাইন বুঝলে তো অঙ্ক শেষ। তাহলে আসো এই লাইনটাকে পরের পেজে নিয়ে যাই। এটা হচ্ছে আমাদের লাইন। তো এরপরের কাজ কি, এরপরের কাজ তো সহজ। আমরা এখানে কি করব, ভিত্তি ভিত্তি এক, তাহলে পাওয়ারকে সমান করে দিব। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো কি n-1 সমান হচ্ছে আমাদের 8, তাহলে n এর মান কত আসে 8 + 1, তার মানে n এর মান আসে আমাদের 9। তার মানে এই ধারার 9তম পদ হচ্ছে ওইটা। কোনটা আসো দেখি, এই 8√2। বলো এটা বুঝছো কিনা। শেষ, অঙ্ক শেষ। ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা। 9 আসছে? হ্যাঁ 9ই তো। কত আসবে তোমার, কত আসছে দাঁড়াও দেখি। আসছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে এটা তো আরো সহজ। মানে এখানে এক কথায় তুমি দেখো আমি কি বলছিলাম, তোমার যে কোনো মানে যে কোনো একটা পদ, গুণোত্তর ধারার যে কোনো একটা পদ যদি নির্ণয় করতে চাও, আমাদেরকে এখানে প্রশ্নেই বলতেছে এটা একটা গুণোত্তর ধারাভুক্ত। গুণোত্তর ধারাভুক্ত মানে এই পদগুলো গুণোত্তর ধারার পদ। মানে যে কোনো একটা পদ নির্ণয় করতে গেলে আমাদের লাগে কি বলো তো, এতদিনে তোমার মুখস্থ হয়ে যাওয়ার কথা। যে কোনো একটা পদ নির্ণয় করতে গেলে আমাদের এ এর মান লাগবে, আর এর মান লাগবে, আর কততম পদ সেটা জানা লাগবে। যে কোনো একটা পদ নির্ণয় করতে গেলে এ এর মান লাগবে, আর এর মান লাগবে, কততম পদ সেটা লাগবে। তুমি দেখো এই ক্ষেত্রে আমরা দ্বিতীয় পদের ক্ষেত্রে, দ্বিতীয় পদ হচ্ছে এক্স, এক্স এর ক্ষেত্রে এ এর মান জানি, এন এর মান জানি কিভাবে, এই যে এ এর মান হচ্ছে আমাদের 5, আর এন এর মান জানি কিভাবে, এই যে দ্বিতীয় পদ 2। তার মানে এটার জন্য আমাদের আর এর মানটা জানতে হবে, আমরা আর এর মান জানি না। এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রেও দেখো তুমি সব কিছুই জানো, দুটা জিনিস বাদে জানো। কি কি দেখো, এটার ক্ষেত্রে তুমি এ এর মান জানো, সেটা হচ্ছে 5। তুমি এটার ক্ষেত্রে এন এর মান জানো, সেটা হচ্ছে 3, কারণ তৃতীয় পদ। আর এটার ক্ষেত্রে তুমি আর এর মান জানো না, দুইটার ক্ষেত্রে আর এর মান তো সেম। তাহলে আমরা কি করব এখন, আমাদের উদ্দেশ্য কি বলো তো, তাহলে উদ্দেশ্য হচ্ছে আর এর মান বের করা। আসো বের করি, কীভাবে বের করব। তাহলে এখানে ধারাটার প্রথম পদ জানি, তাহলে লিখে ফেলবো এখানে ধারাটির প্রথম পদ। প্রথম পদ আমরা এ সমান লিখলাম হচ্ছে 5। আচ্ছা ধরবো, যেহেতু সাধারণ অনুপাত জানি না তাহলে আমরা লিখব ধরি ধারাটির সাধারণ অনুপাত। অনুপাত সেটা যদি আমরা আর ইজিক্যাল টু ধরি, তাহলে আমরা জানি না আসলে, তাহলে আমরা কি লিখবো, কমা দিব না, এটা সমানে আর ধরে নিলাম। আচ্ছা দেখো তুমি প্রথম পদ জানো, সেই যে 4 নম্বর পদটা জানো। প্রথম পদ ইউজ করে আসলে আর এর মান বের করা যাবে না, কি জন্য যাবে না জানো, কারণ প্রথম পদে কি আমরা জানি, প্রথম পদ এনতম পদ কি, এ আর টু দি পাওয়ার n-1, তাহলে এ আর টু দি পাওয়ার
n-1 মানে কত 1 - 1 1 - 1 মানে তো শূন্য, তাই এখান থেকে আসলে তুমি r এর মানটা বের করতে পারবা না, তোমাকে r এর মান বের করতে গেলে 4 নম্বর পদে যেতে হবে, প্রথম পদ থেকে r এর মান বের করা যায় না আসলে। তাহলে আমরা মনে করো চতুর্থ পদ ধরলাম, এখানে লিখবা এখানে ধারাটির চতুর্থ পদ, তুমি এখানে লিখবা এখানে ধারাটির চতুর্থ পদ, এখানে চতুর্থ পদ, চতুর্থ পদ কত 135। আচ্ছা চতুর্থ পদ সমান কি লিখতে পারো বলো তো, a r⁴ n-1 সমান 135। এবার তুমি যার যার মান জানো বসায় দাও, তাহলে দেখবা r এর মান বের হয়ে আসবে। তুমি a এর মান জানো সেটা হচ্ছে 5, r এর মান জানো না বের করবা, n এর মান কিন্তু জানো সেটা হচ্ছে এটা চতুর্থ পদ, তার মানে n এর মান হচ্ছে 4, 4 - 1 সমান 135। তাহলে এখান থেকে তুমি কিসের মান পাবা বলো তো, তুমি এখান থেকে r এর মান পাবা, তো r এর মানই তো তোমার দরকার। তো আসো বের করি, তো দেখো 5 কি ভাগ করে দাও না, তাহলে তো আরও কমে গেল ঝামেলা, তাহলে 135 ভাগ 5 আসে হচ্ছে 27, তাহলে r⁴ সমান আসে হচ্ছে 27। 3 কেন, ওই যে 4 - 1 মানে 3, তাহলে r এর মান কত আসে, r এর মান আসে r⁴ 27কে তুমি লিখতে পারবা 3⁴, আমি তোমাকে শিখাইছি, তাহলে r এর মান আসে হচ্ছে আমাদের 3। এটা হচ্ছে r এর মান গেল। তাহলে এবার আমাদের x এবং y এর মান নির্ণয় করতে বলছে, xটা কি দ্বিতীয় পদ না, তাহলে লিখবা অতএব ধারাটির দ্বিতীয় পদ, অতএব ধারাটির দ্বিতীয় পদ। x = তুমি কত লিখতে পারবা, a r⁴ n-1। আচ্ছা এর মান তো তুমি জানো, এর মান কত, এর মান হচ্ছে 5, আর এর মান তুমি বের করলা 3, n মানে কত দ্বিতীয় পদ মানে n এর মান হচ্ছে 2 - 1, তার মানে কত 5 × 3, 5 × 3 মানে কত 15। খুবই ভালো কথা। এবং আবার বা এবং ধারাটির এই y হচ্ছে তৃতীয় পদ, তৃতীয় পদ সেটা আমরা y দেখো দেওয়া আছে, তার মানে y সমান লিখতে পারবা a r⁴ n-1। তো তুমি বলো এখানে আমাদের a এর মান কত দেওয়া, a এর মান দেওয়া 5, r এর মান আমি 3 বের করছি, আর n এর মান আমরা দেখতে পাচ্ছি তৃতীয় পদ মানে n এর মান হচ্ছে 3 - 1, তার মানে এখানে কত আসলো 5 × 3² আর 5 × 9, তার মানে আসলো কত 45। তার মানে x এর মান কত পাইলাম, x এর মান পাইলাম হচ্ছে আমরা 15, আর y এর মান পাইলাম হচ্ছে আমরা 45। কিছু বুঝলা, কিছু বুঝলা, বুঝবা না কেন, এটা কি কঠিন কোনো ম্যাথ যে বুঝবা না? এটাও কিন্তু সেম, বলো এটা কি পারবা, হোমওয়ার্ক দিয়ে দিব আগের মতো, একদম আগের মতো। এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। দেখো এর আগের অঙ্কে আমরা দ্বিতীয় পদ আর তৃতীয় পদ নির্ণয় করলাম, এখানে দ্বিতীয় পদ তৃতীয় পদের পদে চতুর্থ পদ নির্ণয় করবা, a r⁴ কত, এটা চতুর্থ পদ না, তাহলে 4 - 1 দিবা। তো আর এর মান কই থেকে পাবা, আর এর মানে যে এই পদ থেকে পাবা আর কি, এই পদ থেকে আর এর মান বের করবা। কিভাবে বের করবা, এই পদের ক্ষেত্রে তুমি ধরে নিলা 243 = a r⁴ n-1। তো তুমি বলো n এর মান কত, এখানে আসলে 243, এর মান হচ্ছে আমাদের 3, এদের প্রথম পদ 3। আচ্ছা আর এর মান তো আমি জানি না, তবে n এর মান জানি 1 2 3 4 5, তার মানে কত 5 - 1। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি আর এর মান বের করে ফেলতে পারবা। আর এর মানটা তুমি যখন দেখো আর এর মানটা এখানে ইউজ করবা, দ্বিতীয় পদ মানে কত, দ্বিতীয় পদ নির্ণয় করতে এর মান লাগবে, আর এর মান লাগবে, n এর মান লাগবে, তুমি তিনটাই জানো। তৃতীয় পদ বের করতেও সেম, এর মান লাগবে, আর এর মান লাগবে, n এর মান লাগবে, তুমি তিনটাই জানো। চতুর্থ পদ বের করতেও সেম, এর মান লাগবে, আর এর মান লাগবে, n এর মান লাগবে, তিনটাই জানো, পারবা। তাহলে বলো এটা কি করে দেওয়ার দরকার আছে, হবে না। ওকে, তাহলে এটা SW থাকলো। সবই যদি আমি করে দিই তাহলে তুমি কি করবা, তাই তো? ধৈর্য আছে? দাঁড়াও দেখি কতটুকু হইল, 1 ঘন্টা পার হয়ে গেলে শেষ করে দিব। এই অঙ্কটা করাই দিই, অঙ্কটা করে শেষ করে দেব। আমার ইচ্ছা ছিল 15 পর্যন্ত করায় দেওয়ার, বুঝছো? আর একটু করাই, ধৈর্য ধরে বসো, 15 পর্যন্ত শেষ করি, তাহলে কালকে প্রেশার কম যাবে। ধৈর্য ধরো, ধৈর্য ধরো। সলিউশন
দেখো এটা আমাদের ধারা বলতেছে, দেখো আমরা দেখেই বুঝতে পারছি এটা সমান্তর ধারা হওয়ার প্রশ্নই আসে না, অতএব গুণোত্তর ধারা। তাহলে এখানে লিখবে এখানে ধারাটির প্রথম পদ, এখানে ধারাটির প্রথম পদ a = 2 এবং সাধারণ অন্তর না অনুপাত, অনুপাত সেটা সমান আমরা সেটা d = লিখতে পারবো কত, যে কোনো পদ মানে -4 / 2। -4 কেন, এই ধারাটাকে তুমি আসলে এইভাবেই লিখবা, মানে এই ধারাটা যেভাবে আছে এটা সঠিক নয়। 2 যোগ -4 যোগ 8 যোগ -16, মানে ধারাটা এইভাবে আছে আর কি, কিন্তু এখানে আসলে মাইনাসটা গুণ করে দেওয়া আছে। তার মানে বলছে ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি, তার মানে এদের মান দেওয়া আছে। তবে এখানে দেখছো আমি একটা ভুল লিখছি, সেটা হচ্ছে যে এখানে ডি লিখেছি, কিন্তু এটা তো ডি না, এটা তো আর। তার মানে সাধারণ অনুপাত আর = এত, আর = তাহলে কত পাবা, আর এর মান পাবা হচ্ছে -2। আচ্ছা -2টা একের থেকে বড় না ছোট, এই -2 একের থেকে বড় না ছোট, -2 একের থেকে ছোট। তার মানে আমরা লিখতে পারবো এখানে আর এর মানের থেকে 1 বড়। তার মানে এখানে আমাদের কোন সূত্রটা অ্যাপ্লাই হবে, যে দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই হবে। আসলে অ্যাপ্লাই করি, চলো অ্যাপ্লাই করি। তো দেখো এখানে যদি আমরা অ্যাপ্লাই করি, এটা আমরা কি লিখতে পারবো, আমরা এখানে লিখতে পারবো অতএব ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি, প্রথম 7টি পদের সমষ্টি সমান এ, ওই যে যদি আমাদের 1 থেকে ছোট হয় তাহলে 1 আগে, তারপরে r⁴n 1 - r, এরকম লিখতে পারি। তাহলে এবার মান বসাই দেবো, মান বসাইলেই কাজ শেষ। দেখো এর মান বের করছো তুমি 2, তারপরে 1 মাইনাস আর এর মান বের করছো হচ্ছে -2, তাহলে 1 এখানে লিখবা -2 পাওয়ার কত দিবা, n দিবা, n এর মান কত বের করছো, কত দেওয়া আছে, 7 দেওয়া আছে। আচ্ছা দেখো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলে আমাদের জন্য সুবিধা হয়, তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আর এখানে 1 আর এর মান কত, আর এর মান আছে -2, তাহলে এখানে আমাদের জন্য সেকেন্ড ব্র্যাকেট দিলে সুবিধা। এবার তো তাহলে নর্মাল ক্যালকুলেশন আর কি, তুমি যেটা পারো আসলে করে দিই। দেখো এখানে আমাদের 2 থাকলো, আর এখানে 1, এখানে 1 মাইনাস মাইনাসে কি, দেখো এখানে আছে 1 মাইনাস -2কে যদি 7 পাওয়ার করো তাহলে আসবে -128, বুঝছো। আর এখানে আমাদের কত, 1 + 2। আসো দেখি 2কে পাওয়ার করলে কত আসে। তোমার কি নেট চলে গেছিল? স্যার 2 × 1 + 128, কিছুই করি নাই, নর্মাল ক্যালকুলেশন দেখলেই বুঝতে পারবা, এই অঙ্ক তুমি পারবা, এসব পানি ভাত তোমার কাছে। তাহলে দেখো এখানে 128 আর 1 যোগ করলে 129, 129 গুণ 2 ভাগ 3 আসে হচ্ছে 86। একবারে লিখে দিই, এটা আসে হচ্ছে 86। তার মানে ওই ধারার প্রথম 7টি পদের সমষ্টি হচ্ছে 86। আমি তোমাকে বলি, তুমি যেহেতু ছিলা না তাহলে তোমার এটা একবার জানা উচিত, আমি তোমাকে বলি। দেখো আমরা ধারাটির প্রথম পদ দেখলাম 2 দেওয়া আছে, সাধারণ অনুপাত বের করলাম, তারপরে কি করলাম, দেখো সাধারণ অনুপাতের মান হচ্ছে -2 আসছে। -2 কি একের থেকে বড় না ছোট, -2 একের থেকে ছোট, তাই তো? হ্যাঁ, সেজন্য আমরা কি এই সূত্রটা ব্যবহার করবো, এখানে 1 আগে থাকবে। তো প্রথম 7টি পদের সমষ্টি আমরা এটা লিখলাম, তারপরে এখানে কি করব, এ আর এবং এন এর মান বসাই দিব। এ আর এন এর মান বসানোর পর নর্মাল ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন করলেই এটা চলে আসবে। তাহলে এটা আমাদের শেষ গেল 12 নম্বর। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে 13 নম্বর। 13 নম্বর অঙ্কটা আসলে সহজ, তুমি 13 নম্বর অঙ্কের দিকে তাকাও। দেখো একটা +1 একটা -1, তাহলে +1 -1 কাটা, +1 -1 কাটা, এরকম আসলে কাটাকাটি করে দিলে অঙ্ক শেষ। কেমন, দেখো প্রত্যেক জোড়া কাটাকাটি যাচ্ছে, প্রত্যেক জোড়া কাটাকাটি যাচ্ছে। তার মানে পদ সংখ্যা যদি পজিটিভ হয়, পদ সংখ্যা যদি মানে জোড় সংখ্যা হয়, মানে আমাদের যদি পদ সংখ্যা জোড় হয়, মানে 2 হয়, 2টা পদ হয়, 4টা পদ হয়, 6টা পদ হয়, অথবা 8টা পদ হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের যে সমষ্টি আসবে সেটা আমাদের আসবে 0। আর পদ সংখ্যা যদি বিজোড় হয় সেক্ষেত্রে আমাদের সমষ্টি আসবে হচ্ছে 1। তো তুমি কি জানো যে আমরা আসলে জোড় সংখ্যা বোঝাতে 2n ব্যবহার করি, আর বিজোড় সংখ্যা বোঝাতে 2n + 1 ব্যবহার করি। কিভাবে, n এর মানে 1 2 3 4 বসাইলে, এখানে দেখো n এর মানে 1 বসাইলে 2 পাবা,
2 বসালে কত পাবা? 4 পাবা। 3 বসালে 6 পাবা। তার মানে এই 2n বলতে আমরা বোঝা যাচ্ছে জোড় সংখ্যা, আর 2n প্লাস 1 মানে বিজোড় সংখ্যা বোঝায়, বিজোড় সংখ্যা। সেজন্য এটা যেহেতু বিজোড় সংখ্যা বোঝায়, সেজন্য আমরা কি করতে পারি, দেখো এখানে আছে কি 2n প্লাস 1, ধারে 2n প্লাস 1 সংখ্যক পদ, তার মানে জোড় সংখ্যকের জন্য তো আমাদের কাটাকাটি চলে যায়, 0 হচ্ছে, আর পাশে 1 বেঁচে থাকছে, তো এটার সমষ্টি হবে হচ্ছে 1। কিন্তু এটা তো তুমি এমসিকিউ এর জন্য বুঝলা, পরীক্ষায় কিভাবে করবা? আচ্ছা পরীক্ষাটাও করে দিই তোমাকে আমি, পরীক্ষায় যে এভাবে করবা আর কি। আচ্ছা দেখো এখানে আমাদের ধারাটির প্রথম পদ, এ সমান তুমি লিখতে পারবা হচ্ছে 1। দেখো এটা কিন্তু সমান্তর ধারা হচ্ছে না, কারণ এই পদ থেকে এই পদে গেলে -1 হচ্ছে, এই পদ থেকে এই পদে গেলে আবার +1 হচ্ছে, তার মানে হচ্ছে না। আমরা এটাকে সাধারণ অনুপাতটি বের করতে পারবো, তাহলে সাধারণ অনুপাত। সেটা সমান আর ইজিকালটা লিখতে পারবো যে কোনো পদ মাইনাস পূর্ববর্তী পদ, -1 + 1, তাহলে এটা আসলো কত? -1। তার মানে আর এর মান আমরা পেয়ে গেলাম হচ্ছে -1। তাহলে এবার আসো আমরা কি করব, আমরা এখন এই যে 2n + 1 সংখ্যক পদের সমষ্টি বের করব। তো দেখো এই -1টা কি 1 এর থেকে বড় নাকি ছোট? 1 এর থেকে ছোট, তার মানে এই আর এর থেকে 1 এর মানটা আসলে এরকম আমরা লিখতে পারি, তাই তো? এরকম লিখতে পারবো। এখন দেখো এরকম যদি লিখতেই পারি, তাহলে আমরা কি করব, আমরা লিখব 2n + 1 সংখ্যক পদের সমষ্টি। আমরা কিন্তু বুঝে গেছি আমাদের অ্যান্সার 1 আসবে, তারপরে আমরা করে দেখতেছি পদের সমষ্টি। এটা সমান আমরা কি লিখতে পারবো, যেখানে যেখানে n থাকবে সেখানে সেখানে 2n + 1 দেবো আর কি। তাহলে a ইন্টু কত, ওই যে প্রথমে যেহেতু আমাদের 1 এর থেকে ছোট, তার মানে 1 আগে আসবে, মাইনাস r⁴n, n এর উপরে পাওয়ার যাবে কত, 2n + 1। ঠিক আছে, আচ্ছা তারপরে কত আমাদের হচ্ছে 1 - r। আসো ক্যালকুলেশন করি, তাহলে দেখবে অ্যান্সার চলে এসেছে আমাদের। এখানে a এর মান কত, a এর মান হচ্ছে 1 ইন্টু 1 - r এর মান কত, -1, আর এখানে আছে কত, 2n + 1। ঠিক আছে, ঠিক আছে, তারপরে কি ব্র্যাকেট ক্লোজ, তারপরে কত 1 - r এর মান কত, r এর মান হচ্ছে -1। তাহলে তুমি বলো এখানে আসলে আসে কত, দেখো কত আসে। আমি একটু সুন্দরভাবে দাগটা সোজা করে দিই। এখানে আমাদের 1 ছিল ইন্টু এখানে 1, দেখো তো এই যে 2n, তুমি যদি -1কে জোড় সংখ্যক বার গুণ করো, মানে -1কে যদি 2 বার গুণ করো তাহলে 1 পাবা, -1কে যদি তুমি 4 বার গুণ করো তাও 1 পাবা, -1কে যদি তুমি 6 বার গুণ করো তাও 1 পাবা। তার মানে -1কে যদি তুমি জোড় সংখ্যক বার পাওয়ার গুণ করো তাহলে তুমি 1 পাবা, আর -1কে যদি তুমি 3 বার গুণ করো তাহলে -1 পাবা। বুঝছো আমি কি বলতে চাচ্ছি? বুঝছো? -1কে যদি তুমি 3 বার গুণ করো তাহলে -1 পাবো। করে দেখো তুমি, -1কে 3 বার গুণ করার অর্থ কি, যে -1 ইন্টু -1 ইন্টু -1, 3 বার -1 গুণ করলে কত, মাইনাস মাইনাসে প্লাস, তার মানে শুধু 1, আর সাথে আবার -1 গুণ, তার মানে -1। এই তো এটাই। তাহলে -1কে যদি তুমি 5 বার গুণ করো তাহলে -1 পাবা। অর্থাৎ এক কথায় এটা বলতে পারি আমি, মুছি দাঁড়াও দরকার নেই, আমি এক কথায় এটা বলতে পারি -1কে যদি আমি বিজোড় সংখ্যক বার গুণ করি, মানে 2n + 1 সংখ্যক বার গুণ করি, তাহলে -1 পাওয়া যায়। তার মানে দেখো এখানে -1 এর উপরে 2n + 1 আছে, তার মানে আমরা এখানে -1ই পাবো, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 1 + 1। আচ্ছা এবার দেখো এখানে 1 ইন্টু এখানে 1 + 1 মানে 2 হবে, আর এখানেও 2 আছে, তাহলে এই 2 আর এই 2 কাটাকাটি করে দিতে পারি, তাহলে এই 2 আর এই 2 কাটাকাটি, তাহলে আমাদের থাকলো কত, 1 থাকলো। আর এটাই তো আমাদের আগে ভেবেছিলাম যে এটা পাবো, তো পেয়েছি। বলো বুঝছো কিনা, এটা বুঝেছো? না বুঝলে দেখে নিও, ঠিক আছে। আচ্ছা তারপরে 14 নম্বর অঙ্ক, 15 নম্বর অঙ্ক আমরা আসলে করে এসেছি, আমি কালকেই করে দেবো, নি আর করবো না, আর ধৈর্য নেই। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাস থেকে কালকে আগাবো আবার, ঠিক আছে? বলো ঠিক আছে কিনা, তোমার মনে হয় নেট প্রবলেম?
আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, আবার দেখা হবে কালকে নেক্সট ক্লাসে। যাও রেকর্ডিংটা শেষ করি।